আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি করোনার এই দুর্যোগময় মুহূর্তে পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাসায় অবস্থান গ্রহণ করতেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। এর তাত্ত্বিক বিষয়গুলো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এখন আমরা ব্যবহারিক অঙ্ক নিয়ে হাজির হয়েছি। কোথাও বুঝতে তোমাদের সমস্যা হলে অবশ্যই তোমরা মতামত দেওয়ার তোমাদের সুযোগ থাকবে, তোমরা মতামত দিবা এবং আমরা সেই মতামতের ভিত্তিতে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটি কথা প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এই ক্লাসের পরে নিজেকে পুরোপুরিভাবে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হলে অবশ্যই যে কাজটি করতে হবে যে বাসায় নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বাসায় অনুশীলন না করো সেই ক্ষেত্রে কোনোভাবেই নিজেকে যোগ্যভাবে পরীক্ষার জন্য প্রস্তুত করতে তুমি সমর্থ হবে। আমাদের প্রত্যাশা শুধু আমাদের ক্লাস না, এই ক্লাসের পাশাপাশি তোমাদের যেটা উচিত হবে যে অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করা। আর তুমি যদি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো সেই ক্ষেত্রে সকল সমস্যাগুলো তোমার সামনে আসবে এবং সেই সামনে আসলে তুমি কি করতে পারবে, তুমি সে প্রশ্ন করতে পারবা এবং বিষয়ের উপর তোমার ভালো দখল হবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়। আমরা কুরসান অবদান বই নিয়ে আলোচনা করব। মহান আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যেই অঙ্কটি নিয়েছি সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2016 তোমাদের বইয়ের 227 পৃষ্ঠা। তো তোমরা বইটা সামনে নিতে পারো এবং কোথাও বুঝতে সমস্যা হলে সেটা নিয়ে তো আমরা বলছি যে আজকে আমাদের ক্লাস শেষে আমরা তোমাদের অবশ্যই মন্তব্য নিব এবং তোমাদেরকে সুযোগ দেব যে তোমাদের যে বিষয়গুলো তোমরা বুঝতে পারোনি সে বিষয়ে কথা বলার জন্য। তো শিক্ষার্থী, আমরা যে গল্পটা নিয়েছি গল্পটা হচ্ছে এমন, জনাব আদিবা ট্রেডার্স তার খুরসা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করে। আমরা আগেই বলেছি যে খুরসা নগদান বই হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ খুরসা নগদান বই আর একটা হচ্ছে বহুগড়া খুরসা নগদান বই। এবং এখানে আমাদের জানতে হবে বহুগড়া খুরসা নগদান বইকে আমরা ভাগ করেছি দুই ভাগে, সেটা হচ্ছে সাধারণ বিশ্লেষণাত্মক খুরসা নগদান বই আর এটা হচ্ছে অগ্রদত্ত খুরসা নগদান বই। তো শিক্ষার্থী, আমাদের সিলেবাসে শুধুমাত্র অগ্রদত্ত খুরসা নগদান বই রয়েছে এবং ইতিপূর্বে যে বোর্ডে প্রশ্নগুলো এসেছে সেটাও কিন্তু তোমার অগ্রদত্ত খুরসা নগদান বইয়ের উপরেই এসেছে। আমরা এটার উপরে বেশি গুরুত্ব দিব। তারপরে আমরা বলে দিব যে সাধারণ বিশ্লেষণাত্মক খুরসা নগদান বইয়ে পার্থক্যটা কোথায় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। 2018 সালে এপ্রিল মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ। আমরা লেনদেনগুলো দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে কি চাওয়া হয়েছে সে বিষয়টা একটু দেখার চেষ্টা করি। ক নাম্বার, খুরসা নগদান বই বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত করো। বহির্ভূত মানে যে লেনদেনগুলো খুরসা নগদান বই অন্তর্ভুক্ত হবে না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে যেগুলো আমাদের খুরসা নগদান বই অন্তর্ভুক্ত হবে না সেই বিষয়গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী। সেকেন্ড বলেছে একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুরসা নগদান বই তৈরি করে। থার্ড, অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব সমূহ প্রস্তুত করো। যে আমরা এই যে অগ্রদত্ত খুরসা নগদান বইয়ে যে ব্যয়গুলো হলো সেগুলোর জন্য আমাকে একটি কি করতে বলছে, খতিয়ান হিসাব প্রস্তুত করতে বলেছে প্রিয় শিক্ষার্থী। তো আমরা
খুচরা নগদান বই বহির্ভুক্ত মানে যেগুলো অন্তর্ভুক্ত হবে না, যেমন যদি বাকিতে কোনো লেনদেন সম্পাদিত হয় অথবা অনগদ যে লেনদেনগুলো সম্পাদিত হয় সেই লেনদেনগুলো কিন্তু খুচরা নগদান বই অন্তর্ভুক্ত করি না। তো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে অঙ্ক করেছি। আমরা গল্পটা তোমরা দেখে নিয়েছো, আমরা প্রশ্নে চলে যাই এবং আমরা দেখানোর চেষ্টা করব কোন লেনদেনগুলো আমাদের খুচরা নগদান বই অন্তর্ভুক্ত হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, খুচরা নগদান বই বহির্ভুক্ত লেনদেনগুলো চিহ্নিতকরণ নিম্নরূপ। আমরা লেনদেনগুলো একটু দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি গল্পটা একটু পড়ে নিই। খুচরা নগদান বইয়ের উদ্বৃত্ত আমাদের দেয়া আছে, সেটা জানি আমরা ডেবিট পাশে যাবে। প্রধান কেশিয়ারের কাছ থেকে প্রাপ্তি, সেটাও খুচরা নগদান বইয়ে আমাদের ডেবিট পাশে দেখাতে হবে। প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, এই বিষয়টি প্রিয় শিক্ষার্থী, বিনামূল্যে পণ্য বিতরণের জন্য আমাদের চাবিটা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা কিন্তু আমাদের খুচরা নগদান বই অন্তর্ভুক্ত হচ্ছে না। কাগজ ক্রয় খুচরা নগদান বই অন্তর্ভুক্ত হচ্ছে, রিক্সা ভাড়া অন্তর্ভুক্ত হচ্ছে, বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়। প্রিয় শিক্ষার্থী, এখানে বলেই দিয়েছি নগদান বই, তার মানে লেনদেনগুলো অবশ্যই নগদে সম্পাদিত হতে হবে, নগদে সম্পাদিত হতে হবে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু এই লেনদেনটা হয়েছে কি বাকিতে, সো এটা অন্তর্ভুক্ত হবে না। সো আমরা দেখাতে পারছি 2018 এপ্রিল 2 প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ 850 টাকা আমরা অন্তর্ভুক্ত করিনি। তারিখ 9 তারিখে আমরা বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়, যে আমরা বাকিতে অফিস সরঞ্জাম আমরা দেখিয়েছি যে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 1800 টাকা। প্রিয় শিক্ষার্থী, যে আমরা বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 1800 টাকা, এটা আমরা অন্তর্ভুক্ত হচ্ছে না খুচরা নগদান বই, সেখানে আমরা অন্তর্ভুক্ত করলাম। 14 এরপরে চলে যায় ইন্টারনেট ব্যয়, যেহেতু নগদে, এটা আমরা অন্তর্ভুক্ত করব। তারপরে আমাদের হয়েছে বাস ভাড়া প্রদান, এটা আমাদের নগদান বই অন্তর্ভুক্ত হবে। পুরাতন খবরের কাগজ বিক্রি, শিক্ষার্থী আমরা জানি খুচরা নগদান বইয়ে শুধুমাত্র প্রাপ্তি হবে প্রধান কেশিয়ারের নিকট থেকে, আর আমাদের যেটা ব্যালেন্স বিধি থাকবে সেটা। সো এখানে আমাদের যে বিষয়টা আমাদের রয়েছে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। পুরাতন খবরের কাগজ বিক্রয়, এটা কিন্তু প্রিয় শিক্ষার্থী, পুরাতন খবরের কাগজ বিক্রয়, এটা যেহেতু প্রাপ্তি, সো আমরা কিন্তু এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো না। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা জানি এখানে অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র প্রধান কেশিয়ারের নিকট থেকে যেটা পাবে। কারণ আমরা জানি খুচরা নগদান বই যেই প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয় সে প্রতিষ্ঠানে একজন পেটি কেশিয়ার এবং যে প্রধান কেশিয়ার থাকে, আর পেটি কেশিয়ার আমাদের কার থেকে পায়? পেটি কেশিয়ার আমাদের প্রধান কেশিয়ারের নিকট থেকে কিন্তু অর্থ গ্রহণ করে। সো পুরাতন খবরের কাগজ বিক্রয়, এটা থেকে খুচরা কেশিয়ার টাকা পেয়েছে, কিন্তু সেই এটা অন্তর্ভুক্ত করতে পারবে না। 18 তারিখ ডাক খরচ প্রদান, যেটা খুচরা নগদানে অন্তর্ভুক্ত হবে। মণিহারি খরচ প্রদান খুচরা নগদানে অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, পুরাতন আসবাবপত্র বিক্রয়, যেটাও কিন্তু খুচরা নগদানে অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যেটা হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটাও কিন্তু আমরা দেখলাম যে পুরাতন আসবাবপত্র বিক্রয় যেটা রয়েছে এর দ্বারাও কিন্তু টাকা এসেছে, কিন্তু সেটা খুচরা নগদানে অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে শুধুমাত্র প্রধান কেশিয়ারের নিকট থেকেই টাকাটা প্রাপ্ত হতে হবে। 29 তারিখ পিয়নকে বকশিস প্রদান, এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে। সো আমরা পেয়ে গেছি যে 4টি লেনদেন যেটা আমাদের খুচরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। আমরা আবারও বলি, এখানে অন্তর্ভুক্ত হবে হচ্ছে প্রধান কেশিয়ারের নিকট থেকে প্রাপ্তি এবং সকল প্রকার নগদ খরচ প্রদানগুলো, ধারে বা অনগদ বা কোনো প্রকার অন্যান্য প্রাপ্তি খুচরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। এটা তোমাদের ক্লিয়ার কনসেপ্ট, এই বিষয়টা তোমাদের বুঝে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা
মেসার্স আদিবা ট্রেডার্সের অগ্রদত্ত খুচরা নগদান বইটা দেখার চেষ্টা করি। আমরা লক্ষ্য করি 2018 সালের এপ্রিলের 1 তারিখে যা দেয়া আছে খুচরা নগদ উদ্বৃত্ত, যেটাকে আমরা ব্যালেন্স বিডি লিখতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা জানি ডেবিট পাশে যাবে প্রাপ্তিগুলো এবং ক্রেডিট পাশে যাবে প্রদান সমূহ। সো ব্যালেন্স বিডি দিয়ে টাকাটা কিন্তু আমার বাম পাশে চলে আসবে 150 টাকা, কারণ আমাদের এক্ষেত্রে বিবরণের কলাম শুধুমাত্র একটি। পরবর্তীতে বলেছে প্রধান ক্যাশিয়ারের থেকে প্রাপ্তি 650 টাকা। সো এই যে টাকাটা পেয়েছি আমরা নগদই ধরে নিয়েছি, সো আমরা লিখতে পারি নগদান হিসাব এবং আমরা ডেবিটে টাকা বসিয়ে দিয়েছি 650 টাকা। এরপরে আমাদের যেগুলো নগদে খরচ সম্পাদিত হয়েছে সেই খরচগুলো দেখানোর চেষ্টা করব। সো আমরা প্রথমে চলে আসি কাগজ ক্রয়। প্রিয় শিক্ষার্থী, এখানে কাগজ ক্রয় আমরা লিখলাম, প্রথমে টাকাটা চলে যাবে মোট প্রদত্ত টাকার ঘরে। এবার আসে কাগজ ক্রয় আমরা কিসের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমরা এর আগে খুচরা খরচের একটি কিন্তু শ্রেণী বিভাগ দেখিয়েছি তোমাদেরকে, সেই তাত্ত্বিক ক্লাসে সেই বিষয়টা তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং যে বিষয়টা তোমাদের বইয়েও রয়েছে, তোমাদের বইয়ের যে পৃষ্ঠাটায় রয়েছে সেটা আমরা একটু বলার চেষ্টা করতেছি, যাতে তোমরা অবশ্যই বাসায় বসে ভিডিও ক্লাসে খোঁজার আগে যেন এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো এবং দেখতে পারো। সেই ক্ষেত্রে আমরা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের বইয়ের 181 পৃষ্ঠায় রয়েছে খুচরা খরচের বিশ্লেষণ, যেখানে খরচগুলোকে আমরা সর্বোচ্চ 6 ভাগে ভাগ করতে পারি। 181 পৃষ্ঠায় তোমাদের যে বইটা আমরা বলেছি সেই বইয়ের 181 পৃষ্ঠায় রয়েছে, সেটা যদি তোমরা সংগ্রহ করো সেই ক্ষেত্রে 181 পৃষ্ঠায় তোমরা এটা পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, সো আমাদের কাগজ ক্রয় এটা আমাদের ছাপা মনিহারির মধ্যে অন্তর্ভুক্ত হয়। আমরা ছাপা মনিহারিতে দেখানোর চেষ্টা করেছি 60 টাকা। সেকেন্ড, রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া আমরা মোট কলামে 40 টাকা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি রিক্সা ভাড়া আমাদের যাতায়াতের মধ্যে চলে যায়, সো যাতায়াতের মধ্যে আমরা দিয়েছি 40 টাকা। প্রিয় শিক্ষার্থী, এরপর রয়েছে আমাদের ইন্টারনেট ব্যয়। এটা আমরা জানি ডাক ও তারের মধ্যে যায়, মোট কলামে আমরা 120 দিয়েছি। এবার ডাক ও তারে আমরা 120 দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের বাস ভাড়া 50 টাকা, এটাও আমরা জানি যাতায়াতের মধ্যে যাবে। সো আমরা মোট খরচ এর মধ্যে দেখানোর পরে আমরা কিন্তু বাস ভাড়া যাতায়াতের মধ্যে দিয়েছি প্রিয় শিক্ষার্থী 50 টাকা। এরপর আমাদের রয়েছে ডাক খরচ 30 টাকা মোট কলামে আমি দিব। এবার আমরা জানি ডাক খরচ কোথায় যাবে, ডাক ও তারে যাবে। সো ডাক ও তারে আমরা দিয়েছি 30 টাকা। মনিহারি খরচ প্রথমে আমরা মোট কলামে দিলাম 40 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমাদের এটা ছাপা মনিহারির মধ্যে যাবে, সো ছাপা মনিহারিতে আমরা দিচ্ছি 40 টাকা। পিয়নকে বকশিস মোট কলাম আমরা দিচ্ছি 50, এবং এটা আমরা জানি বিবিধ কলামে যাবে। পিয়নকে বকশিস, দান খয়রাত, এই বিষয়গুলো আমরা বিবিধ কলামে দিব। সো বিবিধ কলামে চলে যাচ্ছে 50 টাকা। আশা করি খুচরা খরচগুলোর বিশ্লেষণ তোমরা বুঝতে পেরেছো। তার মানে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, মোট খরচ কলামের টোটাল খরচগুলো তোমাকে দিতে হবে। এরপরে আমাকে যে কাজটি করতে হবে যে এই খরচটা নির্দিষ্ট কোন খরচটাকে চিহ্নিত করে সেই খরচের কলামে তোমাকে বসিয়ে দিতে হবে। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটা করব, সবগুলো কলামের মোট যোগফল নামালাম। যেমন এখানে 50, 90, 150, 100, টোটাল যোগফল 390। এটাকে আমরা ক্লোজ করে দিব 100, 150, 90, 50, এটাকে আমরা কি করে দিব, এটাকে আমরা ক্লোজ করে দিয়ে প্রত্যেক কলামের মধ্যে খতিয়ান পৃষ্ঠা লিখবো। কারণ হচ্ছে এটা আমাদের খতিয়ান পৃষ্ঠা অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করি আমাদের এই যোগফলটা বাম পাশে যোগফল 800, সেটা আমি একটা লাইন ফাঁকা রেখে ডাক দিব। এখানেও যেই বরাবর ডাক দিব এখানে ঠিক একই বরাবর ডাক দিয়ে এখানে যোগফল নামালাম 800। সো আমাদের ডান পাশে যোগফল 800 হতে হবে। সো আমরা 800 দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে কাজটি করব, সো এখানে ঘাটতি কত, 410 টাকা। সো সেটা কি নামে লিখতে হবে, নগদান বই আমরা জানি ঘাটতিটাকে লিখতে হয় ব্যালেন্স সিডি নামে। সো আমরা ব্যালেন্স সিডি নামে 410 টাকা দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা জানি যে এই ব্যালেন্স সিডিটা পরবর্তী তারিখে চলে যাবে ব্যালেন্স বিডি নামে। সো মে 1 ব্যালেন্স বিডি 300, ব্যালেন্স বিডি হবে ডিয়ার স্টুডেন্ট 410 টাকা। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ব্যালেন্স বিডিটা হবে, যেটা ব্যালেন্স সিডি সেটা হবে ব্যালেন্স বিডি। সো ব্যালেন্স সিডি যেহেতু 410, এখানে ব্যালেন্স বিডিটা কিন্তু ডিয়ার স্টুডেন্ট হবে 410 টাকা। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এই ব্যালেন্স সিডি বিডি পর্যন্ত লিখে শেষ করে দেই, এটা হচ্ছে সাধারণ বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। আমি আবারও বলি, এখানে যে ব্যালেন্স সিডি 410 টাকা হলো, আমি এখানে ব্যালেন্স বিডি 410 টাকা দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত নগদান বইটাকে শেষ করে ফেললে সেটা হবে বহু গড়া বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই।
প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তীতে মে 1 তারিখ দিয়ে লিখেছি নগদান হিসাব, এবং যেটা খরচ হয়েছে 390 টাকা, সেই 390 টাকা বাম পাশে নিয়ে আসবো। জাস্ট টাকার কোনটা একটু উপর নিচে হয়ে গেছে, এটা তোমাদের বুঝতে হবে। এই 390 টাকা আমার খরচ হয়েছে, সেটা আমি আবার পরবর্তী তারিখে 1 তারিখে নিয়ে আসছি। এই পদ্ধতিটাকেই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। তার মানে প্রথমেই যে কাজটি করতে হবে, যে পরিমাণ অগ্রদত্ত টাকার যে থাকবে, ঠিক পরবর্তী হিসাবকালের শুরুতে যে পরিমাণ খরচ হবে সেই খরচটা প্রধান কেশিয়ারের নিকট থেকে নিয়ে এনে সমান পরিমাণ টাকা আমাকে ব্যালেন্স রাখতে হবে। এটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির মূল কথা। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি প্রিয় শিক্ষার্থী, আমার এখানে ব্যালেন্স সিডি হয়েছে 410 টাকা। আমি ঠিক ব্যালেন্স বিডি 410 টাকা যখন দিয়ে দিব, আমার শেষ হয়ে যাচ্ছে বহুগড়া বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই পরবর্তী তারিখ দিয়ে আবার মে 1 তারিখ দিয়ে আমি যখন যত টাকা খরচ হয় সেটা নিয়ে আসবো, সেটা এখানে যদি নগদান হিসাব থাকে এখানে আমি নগদান হিসাব লিখবো, এখানে ব্যাংক হিসাব থাকলে এখানে আমি ব্যাংক হিসাব লিখবো। এই যে কাজটা করব, এটাকে আমি বলবো অগ্রদত্ত খুচরা নগদান বই। তাহলে আশা করি তোমরা বহুগড়া বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই এবং অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাই আমাদের গ নাম্বারে যেটা চেয়েছে অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করতে। আমরা দেখেছি এখানে 4টা ব্যয় আমরা পেয়েছি: মণিহারি হিসাব, ডাক ও তার হিসাব, যাতায়াত হিসাব, বিবিধ ব্যয় হিসাব। ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা কোথাও অন্তর্ভুক্ত করেছি? খুচরা নগদান বই অন্তর্ভুক্ত করেছি। সো এখানে হিসাবকালে যে মাসে আমি খুচরা নগদান বই করেছি সেই মাসের শেষ তারিখটা আমাকে দিতে হবে। তো আমরা জানি এপ্রিল মাস 30 দিনে, সে এপ্রিল 30 তারিখ এখানে দিব। আমাদের তখন যখন এটা অন্তর্ভুক্ত হয়েছিল তখন জাবেদা হয়েছিল মনিয়ার হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। সো আমি প্রত্যেকটা খতিয়ানি হিসাবেই কিন্তু লিখবো খুচরা নগদান বই, কারণ সকল ব্যয়গুলোই কিন্তু আমার কি হয়েছিল? ডেবিট হয়েছিল, খুচরা নগদান বই ক্রেডিট হয়েছিল। তাই প্রত্যেক কলামে বিবরণের ঘরে খুচরা নগদান বই, খুচরা নগদান বই, খুচরা নগদান বই এবং খুচরা নগদান বই লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু বুঝতে হবে যে হিসাবে যত টাকা খরচ হয়েছে, যে যোগফলটা আমরা যে খুচরা নগদান বই করলাম তার যে যোগফলটা, যে হিসাবে যত টাকা খরচ হয়েছে সেই খরচের টাকাটা বসাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিয়ারিতে 110 টাকা, যেহেতু বলেছি মনিয়ার হিসাব ডেবিট, সো খতিয়ানের ডেবিটে বসেছে 100, ব্যালেন্স ডেবিটে 100। ডাক ও তার আমাদের খরচ হয়েছে ডিয়ার স্টুডেন্ট 150 ডেবিট, সো ব্যালেন্সে 150 ডেবিট। যাতায়াত খরচ আমাদের খরচ হয়েছে 90 টাকা, সো ডেবিটে 90, ব্যালেন্স ডেবিটে 90। বিবিধ ব্যয় আমাদের হয়েছে 50 টাকা, সো ডেবিটে 50 এবং ব্যালেন্স ডেবিটে 50। মাথায় রাখতে হবে খুচরা নগদান বইয়ে যে এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হয় সেই খরচগুলো হচ্ছে ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। সো আমরা ডেবিট কলামে টাকা বসাচ্ছি, এখানে একাধিক লেনদেন নেই, সো ব্যালেন্স সরাসরি ডেবিটে বসে যাচ্ছে। আশা করি তোমরা আমাদের অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সামনে আরেকটি অঙ্ক নিয়ে এসেছি, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2016 233 পৃষ্ঠায়। আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। সিলেট বোর্ড 2016 তোমাদের বইয়ের 233 পৃষ্ঠায় রয়েছে। গল্পটা হচ্ছে এমন: রিমঝিম ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ 600 টাকা, এখানে বলেই দিয়েছে টাকার পরিমাণ 600 টাকা। 2018 সালের জুন মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল 450 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে জুন মাসে খরচের পরিমাণ ছিল 450। আমরা জানি জুলাই 1 তারিখে এই টাকাটা প্রধান কেশিয়ারের নিকট থেকে নিয়ে আসতে হয়। জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানে খুচরা খরচগুলো ছিল নিম্নরূপ। আমরা লেনদেনগুলো দেখতে পাচ্ছি, আমাদের কাছে কি চাওয়া হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত? ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের খুচরা অগ্রদত্ত টাকার পরিমাণ দেয়া আছে 600 টাকা, খরচের পরিমাণ দেয়া আছে। আর আমরা জানি খরচ এবং মূল তহবিলের পার্থক্যটাই হচ্ছে কিন্তু প্রারম্ভিক ব্যালেন্স বা উদ্বৃত্ত। সো আমরা এটা বিয়োগ করলে পেয়ে যাবো আশা করি। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো, এবং বলেছে জুলাই 3, 9, 15, 25 তারিখের লেনদেনগুলোর জাবেদা করো, ব্যাখ্যার প্রয়োজন নেই। শিক্ষার্থী, আমরা ক নাম্বারটা একটু দেখার চেষ্টা করি।
প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয়। আমাদের অগ্রত টাকার পরিমাণ ছিল 600 টাকা, সেখান থেকে আমরা বাদ দিয়েছি বিগত মাসের মোট খরচ 450। তো আমরা জানি প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 450। এটা আমাদের, আমি মনে করি, বুঝতে কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন অগ্রত খুচরা নগদান বইটা প্রস্তুত করতে চাই ডিয়ার স্টুডেন্ট। এখানে আমাদের যেটা ব্যালেন্স বিডি, তাহলে 150 টাকা, যেটা আমরা ক নাম্বারে বের করেছি। আর যেহেতু চেক প্রাপ্তি বলেছে, এখানে আমরা ব্যাংক হিসাব লিখবো, নগদান হিসাব না লেখাটাই ভালো, কারণ আমেরিকান পদ্ধতিতে নগদ লিখলো আমাদের জানি, এখানে ব্যাংক লিখবো, যেহেতু চেক পেয়েছি আমরা ব্যাংক হিসাব লিখবো। অবশ্যই এখানে আমরা ব্যাংক হিসাব লিখবো 450 টাকা, তাইলে আমি চেক নিয়ে আসছি। এবার আমাদের বলেছে 3 তারিখে কাগজ ও কলম ক্রয়, কাগজ কলম মোট কলমে আমরা দিয়েছি 50, এটা আমরা জানি ছাপা মনিহারিতে যাবে, সো ছাপা মনিহারিতে 50। ডাক টিকিট ক্রয় আমাদের মোট কলমে দিচ্ছি 30, আমরা জানি এটা ডাক ও তারে যাবে, সো ডাক ও তারে 30 টাকা। পিয়নকে বকশিস 20 টাকা মোট কলম, আমরা জানি এটা বিবিধতে যাবে, সো বিবিধ কলমে 20 টাকা। রিক্সা ভাড়া মোট কলমে 40 টাকা, আমরা জানি এটা যাতায়াতে যাবে, সো যাতায়াতে 40 টাকা। মনিহারি দ্রব্য ক্রয়, যেটা মনিহারি খরচ আমরা বলতে পারি, মোট খরচের 70 টাকা, আর আমরা এটা জানি ছাপা মনিহারিতে যাবে, সো ছাপা মনিহারি কলমে 70 টাকা। টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা, আমরা টেলিগ্রাম মোট প্রদত্ত টাকার কলমে 80 টাকা, যেহেতু এটা আমাদের মোট কলমে যাবে এবং ডাক ও তারে যাবে, সো ডাক ও তারে আমরা বসাচ্ছি 80 টাকা। বাস ভাড়া প্রদান মোট কলমে 60 টাকা, যেহেতু এটা আমাদের যাতায়াত, সো যাতায়াত কলমে আমরা দিচ্ছি 60 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা প্রত্যেকটি কলমে 1 2 3 4 5টা কলম আমরা যোগ করে বসিয়ে দিব। আমরা যোগ করে বসিয়ে দিয়েছি ডিয়ার স্টুডেন্ট। যোগ করে যখন আমরা বসিয়ে দিলাম, তখন আমাদের প্রত্যেকটি মূল কলামটা রেখে বাকি কলামে আমাদের লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, কারণ প্রত্যেকটা কলামের যোগফল কিন্তু আমাকে খতিয়ানে স্থানান্তর করতে হবে। এই বিষয়টা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস। আমাদের ব্যালেন্স এখানে কত হচ্ছে, ব্যালেন্স সিডি দাঁড়াচ্ছে ডিফারেন্স, আমাদের যোগফল এই বরাবর ডাক দিয়ে পাচ্ছি 600 টাকা, সো ডিফারেন্স হচ্ছে 250 টাকা। আমরা ডিফারেন্স 250 টাকা, সেটাকে আমরা লিখতে পারি ব্যালেন্স সিডি। আর আমরা জানি ব্যালেন্স সিডিটাকে আমরা কি করব, পরবর্তী তারিখে সেটা চলে যাবে ব্যালেন্স বিডি। সো আগস্ট 1 ব্যালেন্স বিডি 250 টাকা। আর আমরা জানি যেহেতু অগ্রদত্ত পদ্ধতি, ঠিক ওই তারিখেই আমাকে এখানে যেহেতু নগদান হিসাব লিখেছে, সো এখানে নগদান হিসাব লিখে টাকাটা নিয়ে আসবো, যেটা খরচ হয়েছে 350 টাকা। সো 350 টাকা আমি নগদান হিসাব দিয়ে ডেবিটে বসিয়ে দিচ্ছি 350 টাকা। এখানে আবারও বলি, বহুগড়া বিশ্লেষণ খুচরা নগদান বই এবং অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের পার্থক্য হচ্ছে শুধু এই একটা কথার মাধ্যমেই, যে আমরা বহুগড়া বিশ্লেষণ খুচরা নগদান বইয়ে এই নগদান হিসাব দিয়ে এই কথাটা লিখবো না, কিন্তু অগ্রদত্ত পদ্ধতিতে অবশ্যই যত টাকা খরচ হয়েছে ঠিক পরবর্তী তারিখে বা যেই তারিখে ব্যালেন্স সিডি করেছে সেই তারিখে আনার সুযোগ রয়েছে। যে পরিমাণ টাকা খরচ হয়েছে সে পরিমাণ টাকা আমাকে ওই তারিখে নিয়ে আসতে হবে। এটাই মূলত অগ্রদত্ত পদ্ধতির মূল কথা। তার মানে যে এখানে অগ্রদত্ত তহবিলের পরিমাণটা যেটা সেই পরিমাণ তহবিল আমাকে প্রতি মাসের শুরুতে ঠিক রাখতে হবে প্রধান কেশিয়ারের নিকট থেকে অর্থ গ্রহণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমরা গ নম্বরে চলে যেতে পারি। আমাদের এখানে তারিখ নির্দিষ্ট করে দিয়েছে 3, 9, 15, 25 তারিখের লেনদেনগুলোর জাবেদা করো, কিন্তু ব্যাখ্যার প্রয়োজন নেই, বলেই দিয়েছে ব্যাখ্যার প্রয়োজন নেই। সো আমাদের প্রথমে 3 তারিখে করি যে লেনদেনটা রয়েছে কাগজ কলম ক্রয়। আমরা জানি কাগজ কলম মনিহারি একটি অংশ। সো আমাদের জাবেদাটা হচ্ছে মনিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, টাকা 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ডিয়ার স্টুডেন্ট মিস্টেক, যে অবশ্যই ডেবিটে যত টাকা আমরা জানি ক্রেডিটও ঠিক তত টাকা হবে। এই 50 টাকা আমাদের ক্রেডিটও কিন্তু দেখিয়ে দিতে হবে। ডেবিটে যত টাকা ঠিক সমপরিমাণ টাকা ক্রেডিট হবে, এখানে ডেবিটে 50, সো ক্রেডিটও 50 টাকা দেখাতে হবে। তারিখ 9 তারিখ পিয়নকে বকশিস প্রদান। ডিয়ার স্টুডেন্ট, যে পিয়নকে যে আমরা বকশিস দিয়েছি সেটা আমরা জানি অন্তর্ভুক্ত হবে কোথায়, বিবিধ খরচের মধ্যে। সো বিবিধ খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট 20 টাকা, ডেবিটে 20 টাকা এবং ক্রেডিটের মধ্যে 20 টাকা দিতে হবে। তারিখ 15 রিক্সা ভাড়া প্রদান। আমরা জানি রিক্সা ভাড়া অবশ্যই যাতায়াত খরচের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়।
কোথায় অন্তর্ভুক্ত করতে হয়? যাতায়াত খরচের মধ্যে। তো যাতায়াত খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট 40 টাকা। আমাদের কিন্তু ক্রেডিটে আমাদের দেখাতে হবে 40 টাকা। তারিখ 25 তারিখ যারা স্টুডেন্ট টেলিগ্রাম বাবদ ব্যয়, টেলিগ্রাম বাবদ ব্যয় যেটাকে আমরা জানি ডাক ও তার শিরোনামে দেখাতে হয়। তো আমরা ডাক ও তার শিরোনামে আমরা দেখাবো, তাই ডাক ও তার খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট আমাদের 80 টাকা এবং আমরা ক্রেডিটে দেখাবো 80 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আশা করি আজকের আলোচনা যে দুইটি অঙ্ক আমরা আলোচনা করেছি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের সাথে আমি সরাসরি আসবো, তোমরা যে কথা বলতে চাও সেটা অবশ্যই তোমাদের কথা আমি শুনবো এবং কোনো আমরা যেটা প্রত্যাশা করব যে ডিয়ার স্টুডেন্ট যে অবশ্যই বাসায় এই অঙ্ক দুটো মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করবা। কাগজ কালি মন লিখে 3 জন। যে যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো সেই ক্ষেত্রে অন্তত অন্য সাবজেক্টে বলতে না পারলেও যে হিসাব বিজ্ঞানে ভালো করা কোনোভাবেই সম্ভব নয়। তোমাকে অবশ্যই কি করতে হবে? ভালো করতে হলে, হিসাব বিজ্ঞানে A+ পেতে হলে যে কাজটি করতে হবে যে প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার সামনে সমস্যা আসবে, আর সেই সমস্যা সমাধানের জন্য আমরা রয়েছি। যেহেতু তোমরা আমাদের কাছে নেই, তো আমরা প্রত্যাশা করব আমাদের ক্লাসে অথবা মোবাইল ফোনে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার মেসেঞ্জারে তোমরা নক করতে পারো। সকল প্রকারে তোমাদের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আর আরেকটু কথা বলবো, মনে যদি না জাগে আকুল ও পিয়াসা, শুধু চোখে দেখা দিতে এসো না। তোমাদের অনেকেই মনে করো যে আমাদের সামনে আসছো, দেখছো, ক্লাস শেষ, তুমিও শেষ, বাসায় কিন্তু তুমি আর প্র্যাকটিস করছো না। এটা আমরা প্রত্যাশা করি না। আমরা চাই হ্যাঁ তোমরা আমাদের সামনে হাজির হচ্ছ যেমন মন থেকে, ঠিক বাসায় বসেও আমরা দূরে থাকবো কিন্তু তোমরা বাসায় বসে নিয়মিত প্র্যাকটিস করছো, এটাই প্রত্যাশা। সো সবাইকে ধন্যবাদ। আমি তোমাদের সাথে এখন মন্তব্য নিব, দেখি ইনশাল্লাহ তোমাদের সাথে একটু মত বিনিময় করার চেষ্টা করি। হ্যান্ড রাইজ করেছো ধ্রুব। কে কথা বলতে চাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার বাসার সবাই কেমন আছে? স্যার সবাই ভালো আছে। কি অবস্থা আজকে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই অবশ্যই বলো। স্যার এই যে আমরা একটু আগে যে জাবেদাটা করলাম, এখানে স্যার আগে তো জাবেদা করেছি যাতায়াত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু এখন খুচরা নগদান, এখানে এই বিষয়টা একটু যদি বলতেন, খুচরা নগদান লিখতে হচ্ছে কেন? খুচরা নগদান লিখতে হচ্ছে কেন? যেহেতু আমরা আগেই বলেছি যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, সে প্রতিষ্ঠান খুচরা নগদান বই সংরক্ষণ করে। আগে বুঝতে হবে যে প্রতিষ্ঠানগুলো বড় সেখানে প্রধান ক্যাশিয়ারের অধীনে একজন পেটি ক্যাশিয়ার থাকে এবং সে খুচরা নগদ খরচগুলো সংরক্ষণ করে, আর সে সংরক্ষণ করে খুচরা নগদান বইয়ের মাধ্যমে। সে সংরক্ষণ করে খুচরা নগদান বইয়ের মাধ্যমে। আর প্রধান ক্যাশিয়ার সে খরচগুলো সংরক্ষণ করে নগদান বইয়ের মাধ্যমে। প্রধান ক্যাশিয়ার যখন জাবেদা করে তখন কিন্তু সে জাবেদা করবে যাতায়াত খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এই খরচটা যখন খুচরা ক্যাশিয়ারের হাত থেকে বা পেটি ক্যাশিয়ারের হাত থেকে হবে তখন কিন্তু তার জাবেদা করতে হচ্ছে যাতায়াত খরচ ডেবিট, খুচরা বা পেটি ক্যাশিয়ার হিসাব ক্রেডিট। আশা করি তুমি বুঝতে পেরেছো। নেক্সট কে কথা বলতে চাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার?
আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তোমার বাসার সবাই স্যার কেমন বলছিলাম কি আছে? যে আমরা যখন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে। বলো। স্যার এই যে আমরা লাস্টে যে জাবেদা করলাম ওখানে লেনদেনের পাশে ডেবিট ক্রেডিট কি উল্লেখ করে দেওয়া লাগবে? হ্যাঁ, যেহেতু আমরা এখনো ইন্টারমিডিয়েট লেভেলে আছি, ডেবিট ক্রেডিট উল্লেখ করে দিব। এই কারণেই দিব যে আমাদের যে কলেজগুলো রয়েছে, ম্যাক্সিমাম কলেজেই কিন্তু সিনিয়র টিচার রয়েছে, এবং তারা যেটাকে বলি বাংলায় খাস কথা যে মানদাত্তার আমলের আর কি। মানদাত্তার আমলের টিচার বলতে যে তারা ওই ডেবিট ক্রেডিট না দেখলে তোমাকে কি করতে পারে, 1 মার্ক কেটে দিতে পারে। আধুনিক পদ্ধতির কথা হচ্ছে যে তোমাকে ডেবিট ক্রেডিট লেখার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু সনাতন আমাদের ডেবিট ক্রেডিট লিখতে হবে, এই কারণে, কারণ আমি যখন পরীক্ষা দিব আমার খাতার উপর একজন মার্ক দিবে, সেক্ষেত্রে আমি এমন কাজ করব না যাতে কেউ কোনো কারণে আমার মার্কটা কমাতে পারে। সো আমি খাতাটাকে একদম এমন ভাবে প্রস্তুত করে আসবো, উত্তরগুলো এমন ভাবে দিয়ে আসবো যাতে কাটার কোনো অপশন শিক্ষককে আমি দিব না। কথা কি বোঝাতে পারছি? সেই কারণে আমরা কষ্ট হলো ডেবিট ক্রেডিট লিখে আসবো। যখন অনার্সে উঠে যাবা, যখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, তখন তো আধুনিক পদ্ধতি জার্নাল করবা, সেক্ষেত্রে তোমাকে ডেবিট ক্রেডিট লিখতে হবে না। দেখবো অনেক কিছুই তোমাকে তখন কাটছাট করে লিখতে হচ্ছে, এবং সেটা টিচার, কারণ যে টিচার তোমাকে পড়াচ্ছে সেই টিচার তোমার খাতা দেখছে, সে যা বলবে তুমি সেভাবে করতে পারছো, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। আর এই কারণেই আমরা ডেবিট ক্রেডিট লেখাটার অভ্যাস চালু রাখবো। ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নেক্সট। স্যার নমস্কার। কে? ধ্রুব? না স্যার, পুষ্পেন। পুষ্পেন, তুমি কেমন আছো? স্যার ভালো আছি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আছে স্যার। যাক, আলহামদুলিল্লাহ। বলো। স্যার আমি এই প্রাপ্ত টাকার ওই শখটা আর মোট প্রদত্ত টাকার ওই শেষের যে নির্ণয়টা বুঝিনি। আচ্ছা, আমি আবারও বলি যে প্রাপ্তি টাকা, এই প্রাপ্তি টাকার কলামে শুধুমাত্র আমাদের ব্যালেন্স যেটা থাকবে, উদ্বৃত্ত যেটা থাকবে, সেই উদ্বৃত্তটাকে আমি এখানে নিয়ে আসবো ব্যালেন্স বিডি নামে। প্রথমে লিখবো, কারণ এখানে যেহেতু বিবরণের কলাম একটি, সো বিবরণের কলমে ব্যালেন্স বিডি লিখবো, টাকাটা বাম পাশে যাবে। আমরা তো জানি ডেবিট সবসময় বাম পাশ থাকে, সেই ডেবিটে আমার টাকাটা বাম পাশে বসাতে হচ্ছে। আর এরপর আমি যদি চেক পাই অথবা নগদ টাকা গ্রহণ করি, সেক্ষেত্রে নগদান হিসাব লিখে যত টাকার চেক পাবো সেটা আমি প্রাপ্তি পাশে লিখবো। মাথায় রাখবো, খুচরা নগদান বইয়ে শুধুমাত্র ব্যালেন্স বিডি এবং তোমার প্রধান কেশিয়ারের নিকট থেকে প্রাপ্তি ছাড়া অন্য কোনো প্রকার প্রাপ্তি এখানে অন্তর্ভুক্ত হবে না। এটা গেল প্রাপ্তি পাশ। এবার মোট প্রদানে আসি, যে যত প্রকার খরচ সংগঠিত হবে সকল খরচগুলোকে প্রথমে তোমাকে মোট প্রদত্ত কলামে দিতে হবে। এরপরে তুমি চিন্তা করবা যে এই খরচগুলো আমার কোনটার সাথে জড়িত, কারণ আমরা দেখানোর চেষ্টা করেছি খুচরা খরচকে আমরা সর্বোচ্চ 6 ভাগে ভাগ করতে পারি, যেমন মণিহারি, যাতায়াত, ডাক ও তার, বিবিধ, আপ্যায়ন, আর হয়েছে বহন খরচ। এই সর্বোচ্চ 6টা ভাগে ভাগ করতে পারি। সো এই 6টা ভাগের সে কোন কলামে যায় সেই হিসাবে আমাকে কলাম নিতে হবে এবং সেই কলামে দিতে হবে। যদি কোনো লেনদেন না থাকে সেই ক্ষেত্রে আমার অতিরিক্ত কলাম আনার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে পুষ্পেন? স্যার, স্যার এই প্রাপ্ত টাকা শেষে 800 নিচে 390 আর 410। আচ্ছা, ওখানে প্রথমে আমি বলে দিয়েছি, একটু আমার মিস্টেক হয়েছে টাইপিং এ। প্রথমে যেটা হবে, প্রথমে কিন্তু হবে 390, প্রথমে হবে 410, কারণ যেহেতু আমাদের ব্যালেন্স সিডি যেটা ছিল, আমরা জানি ব্যালেন্স সিডি যেটা হয় সেটা ব্যালেন্স বিডি লিখতে হয়, এটা তো জানি। নগদান বইয়ে যেটা ব্যালেন্স সিডি হয় সেটাকে পরের তারিখে কি লিখতে হয়, ব্যালেন্স বিডি। তাহলে আমাদের এই অঙ্কে ব্যালেন্স সিডি হয়েছিল 390 টাকা। কত টাকা হয়েছিল? সরি, 410 টাকা ব্যালেন্স সিডি হয়েছিল। 390 টাকা না, 410 টাকা ব্যালেন্স সিডি হয়েছিল। 390 টাকা হচ্ছে মোট খরচ। মোট খরচ 390 টাকা, আর ব্যালেন্স সিডি হয়েছে 410 টাকা। আমার একটু মিস্টেক হয়েছে। সো ব্যালেন্স বিডি লিখবো আমরা সেই 410 টাকা, বাম পাশে লিখবো ব্যালেন্স বিডি, টাকাটা আমার বাম পাশে বসে যাবে। ঠিক আছে? আর এবার টাকাটা উল্টে যাবে স্যার। হ্যাঁ, আমার টাকাটা উল্টে, নিচেরটাও করে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার টাকাটা উল্টে গিয়েছে।
এবার আর যেটা বুঝেছি স্যার। খরচ হয়েছে, যেমন খরচ হয়েছে 390 টাকা, সেই টাকাটা আমাকে নিয়ে আসতে হবে। সো আমি নগদান হিসাব লিখে 390 টাকা দিয়ে দিব প্রাপ্তি পাশে। যেটা পরবর্তী অঙ্কটা ঠিক আছে, প্রথম অঙ্কটায় টাকাটা একটু উল্টে গিয়েছে, সেজন্য দুঃখিত আমি। নেক্সট, আর কেউ কিছু বলবা? আর কারো কিছু বলার আছে? ফাহিম? না স্যার। পুষ্পেন? না স্যার, আর কিছু বলার নাই। আচ্ছা, তাহলে ভালো থাকো, বাসায় বসে প্র্যাকটিস করো। আর যে কোনো সমস্যা হলে তোমরা সরাসরি, আমি তো বললাম, আমাকে ফোনে কল করতে পারো অথবা মেসেঞ্জারে মন্তব্য দিলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু একটাই কথা, যে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি অ্যাকাউন্টিং এ ভালো করতে চাও, অবশ্যই বাসায় বসে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।